জুলাই শহীদ দিবস উপলক্ষে ২৪-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে রংপুরের পীরগঞ্জে তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনে ভিড় করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আগতরা। একই দিনে পৃথক কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শহীদ আবু সাইদের কবরে শ্রদ্ধা জানান। প্রতিনিধি মাহমুদুল হাসানকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে সকাল থেকেই রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তার কবর জিয়ারত করতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাধারণ মানুষ। দিনের শুরুতে উপজেলা জামায়াত ইসলামের নেতারা শহীদের কবর জিয়ারত করেন। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একে একে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষও শ্রদ্ধা নিবেদন করেন। আবু সাইদের আত্মত্যাগের কথা স্মরণ করে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আগতরা। শহীদ আবু সাইদ শুধু একটা নাম না, একটা আইকন, এবং বিশ্বের বুকে তাকে নিয়ে এখন স্টাডি হচ্ছে, সারা বিশ্বের মানুষ তাকে রিসার্চ করছে। বাংলাদেশে শত শত বছর ধরে শহীদ আবু সাইদ জীবিত থাকবে। বিচারের ক্ষেত্রে যে ধরনের প্রলম্ব আমরা দেখতে পাচ্ছি, বিলম্ব দেখতে পাচ্ছি, এটা আমাদের মনে সংশয়, সন্দেহ সৃষ্টি করছে। আমরা সরকারের প্রতি আবেদন জানাচ্ছি, সরকার যদি তাতে সাড়া না দেয় তাহলে রাজপথে থেকে আমাদের আন্দোলন করতে হবে। এদিকে পৃথক কর্মসূচিতে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্নের পর মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। আবু সাইদের যে মামলার রায়, সেই মামলার রায় আমরা পেয়েছি, কিন্তু সেই মামলার রায় কিন্তু এখনো কার্যকর হয়নি। রায় কার্যকর দেখতে চায় বাংলাদেশের জনগণ, এবং আবু সাইদের যে মামলার রায়, সেই মামলার রায়ের আসামি কিন্তু শেখ হাসিনা নিজেও, এবং সেই রায়ে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। এবং আমরা আশা করব সরকার দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে। অন্যদিকে ছাত্রদল সভাপতি বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের সঙ্গে ছাত্রদল কখনো বেইমানি করবে না। আমরা এই আবু সাইদের সমাধিস্থলে থেকে প্রতিজ্ঞা করছি, আমরা কখনো জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে ছাত্রদল কখনো বেইমানি করবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন দ্রুততম সময় রায় কার্যকরের জন্য কোনোভাবে আসামিরা আইনের ফাঁকফোকর না পায়, সেই ফাঁকফোকর বন্ধ করার জন্য তার দৃষ্টি আকর্ষণ করছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের অমর চেতনা বাংলাদেশের জন্য শুধু ইতিহাসের গৌরব নয়, ভবিষ্যৎ নির্মাণেরও প্রেরণা। তিনি বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে আবু সাইদ সহ আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করে। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় জনগণ অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সব শহীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের সেই বিকেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এক তরুণ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন বুলেটের সামনে। সেই তরুণ ছিলেন আবু সাইদ। তার মৃত্যু জুলাই আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে। পরে সরকার ১৬ জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা দেয়। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষিত হলেও বাস্তবায়ন নিয়ে শঙ্কিত তাঁর পরিবার। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট। ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার মৃত্যু দেশজুড়ে আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে ওঠে। একটি বুক ঝাঁঝরা হয়েছিল গুলিতে, কিন্তু সেই বুকের সাহস কোটি মানুষের হৃদয়ে ছড়িয়ে দিয়েছিল প্রতিবাদের আগুন। সময় বদলেছে, সরকার বদলেছে, ক্যালেন্ডারে যোগ হয়েছে নতুন দিবস, কিন্তু আজও অনেকের মনে একটি প্রশ্ন, যে স্বপ্নের জন্য এত রক্ত ঝরল, সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে? প্রত্যাশিত যে আকাঙ্ক্ষাগুলো ছিল একটা দেশের জনগণের, আসলে তার চুল পরিমাণও আমরা বাংলাদেশের মানুষ অধিকারগুলো পাচ্ছি না। শুধু একটি আকাঙ্ক্ষায় পূরণ হয়েছে, ফ্যাসিস্ট যে চেপে বসেছিল বাংলাদেশের ভাগ্যাকাশে,
সেই জায়গা থেকে ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করতে পেরেছি। কিন্তু নতুন বাংলাদেশ আমরা যে সংস্কারের কথা বলেছিলাম সেই সংস্কারগুলো হয়নি। প্রত্যাশা আর বাস্তবতার এই দূরত্ব নিয়েই নানা আলোচনা, নানা প্রশ্ন, নানা আক্ষেপ রয়ে গেছে সমাজের বিভিন্ন স্তরে। সেই প্রশ্নের উত্তর খুঁজছে এখন সাধারণ মানুষ সহ নতুন প্রজন্মরা। 2টা বছর অতিবাহিত হয়ে গেল, অথচ 2 বছরে একটা হত্যার রায় কার্যকর আমরা দেখতে পেলাম না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যেন এই বাংলাদেশে সকলে সুন্দরভাবে বাস করতে পারি এবং কোনো বৈষম্যের ঠাঁই যেন এই বাঙালি জাতি আর কখনো না হয়। শহীদদের রক্তের মূল্য কেবল স্মৃতিস্তম্ভ বা কবর জিয়ারতে নয়, প্রতিটি আন্দোলনের পিছনে থাকে কিছু স্বপ্ন, ন্যায় বিচার, জবাবদিহিতা, বৈষম্যহীন সমাজ এবং মানুষের মর্যাদা। 2 বছর পরেও হয়নি তেমন কিছুই পরিবর্তন। জুলাইয়ের যে প্রত্যাশা ছিল তা এখনো রয়েছে অপূর্ণতা। বৈষম্যহীন বাংলাদেশ, অথচ তার উল্টোটা হলো এখন এমন লুটপাট শুরু হয়ে গেছে সারা দেশে, অনিয়ম, দুর্নীতি এবং প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে এমন কোনো অফিস নাই যে অফিসে দুর্নীতি, অনিয়ম নেই। এটার জন্য তো আবু সাঈদের জীবন দেয়নি। ছেলে আর ভাই হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি শহীদ আবু সাঈদের পরিবারের। আমার ছেলে মারছে, কার্যকারী যেন বিচারটা জানি সঠিকভাবে যেন করে। যে রায় দিয়েছিল সেই রায় আমরা সন্তুষ্ট নয়। জিলে পুরে দোষী, শিলে দোষী আছে, পলাত আছে। এখন কয়েকজনের রায় ঘোষণা করছে, সে রায়ের তো কোনো অগ্রগতি কিছুই নেই। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, সেই বৈষম্যহীন বাংলাদেশের আমরা পরিপূর্ণ রূপ দেখতে পাইনি। আবু সাঈদ আর কখনো ফিরবেন না, কিন্তু তার রক্তে লেখা সেই 16 জুলাই বারবার ফিরে আসবে। 2 বছর পরেও সেই ইতিহাস নীরবে প্রশ্ন করে শহীদ আবু সাঈদরা যে স্বপ্ন নিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে কতটা মর্যাদা দিতে পেরেছি সেই প্রশ্নের উত্তর সময় দেবে। জুলাই শহীদদের স্বপ্ন পূরণই হোক তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। জুলাই অভ্যুত্থানের বেওয়ারিশ ও অজ্ঞাতনামা শহীদদের স্মরণে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠন। শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে পালিত হয় জুলাই শহীদ দিবস। শবনম অবনী রিপোর্ট। জুলাই শহীদ দিবসে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাতনামা জুলাই শহীদদের গণকবরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পরিবেশ জুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও নীরবতা। সকালে পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, জুলাই গণ অভ্যুত্থান আগামীর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার প্রেরণা হিসেবে কাজ করবে। জুলাই শহীদ দিবসকে আমরা আমাদের চেতনায় ধারণ করি, চেতনায় লালন করে আমরা এগিয়ে যাব একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন ডাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন শহীদ পরিবারের স্বজনরাও। জুলাই বিপ্লবের স্মৃতিগুলো ধারণ করার জন্য জুলাই স্মৃতি জাদুঘর হয়েছে। আজকে 2 বছর হলো সেই স্মৃতি জাদুঘরের তারা ওপেন করতে পারে নাই, এবং প্রত্যেকটা জায়গায় ফেসিবাদী খুনি হাসিনার যে দূষরগুলো আছে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। অনুরোধ করব বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তিনি যখন নির্বাচনী ক্যাম্পেইন করছিলেন তখনও গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন। তিনি বলেছেন জুলাই সনদের বাস্তবায়ন করবেন, শহীদদের আকাঙ্ক্ষাকে তিনি বাস্তবায়ন করবেন, শহীদদেরকে তিনি ধারণ করবেন। আমরা তার বাস্তব প্রতিচ্ছবি দেখতে চাই। এর আগে একই স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবর জিয়ারত করেন ছাত্র শিবিরের নেতাকর্মীরাও। জুলাইয়ের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। শাহবাগে 4 দিন ব্যাপী শিশুদের চোখে জুলাই এক্সিবিশন প্রোগ্রাম ইসলামী ছাত্র শিবির আয়োজন করবে। এই যে গণহত্যা সংগঠিত করেছিল যারা, তাদের বিচার নিশ্চিতের দাবিতে আমরা এই কর্মসূচিগুলো পালন করব। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে নানা পক্ষ উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন,
জামায়াত তা কখনো হতে দেবে না। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস ক্ষমা করবে না বলেও জানান তিনি। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্রনীতি দেশের মানুষের অভিপ্রায় অনুযায়ী চলবে, কোনো দেশের প্রেসক্রিপশনে নয়। এস এম আরিফ জানাচ্ছেন বিস্তারিত। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ জামায়াত ইসলামীর এই আলোচনা সভা। এই জাতীয় ইতিহাসের বাঁকে বাঁকে রক্ত দিয়ে জীবন দিয়ে। সভায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইয়ের সবচেয়ে বড় চাহিদা ছিল রাষ্ট্র সংস্কার, গোজামিল দিয়ে সেই সংস্কারকে ভুলিয়ে দেয়া হচ্ছে। আমরা লজ্জিত, প্রতিবারই সাধারণ জনগণ, তরুণ ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক ভাই বোনেরা জীবন দিয়ে এই অর্জন যখন জাতির হাতে তুলে দেয়, তখন কিছু লুটেরার হাতে এটা হারিয়ে যায়। সেই 24টাও শেষ পর্যন্ত যা হলো হারিয়ে দেওয়ার কসরত করা হচ্ছে। আল্লাহর কসম, জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। আমরা আশা জাগাইয়ে রাখতে চাই যে এই রাষ্ট্র নিমক হারামি করবে না এদের সাথে, কিন্তু যদি করে তাহলে অতীতে যেমন নিমক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি, বর্তমানেও হবে না। জামায়াতকে নিয়ে পার্শ্ববর্তী দেশের অবস্থানকে তার দল বিবেচনায় নেয় না বলেও জানান তিনি। তারা বলেছে বাংলাদেশের সকল দলকে ভারতের মাটিতে আমন্ত্রণ, শুধুমাত্র জামাতে ইসলামী লাল কার্ড। আমরা এই লাল কার্ডের পরোয়া করি না। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সৎ প্রতিবেশীর আচরণ করতে চাই এবং তারাও আমাদের সাথে সৎ প্রতিবেশীর আচরণ করছে ওটাও দেখতে চাই। এর ভিন্ন কোনো সম্পর্ক কারোর সাথেই আমাদের থাকবে না। আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন। এ দেশ তার পররাষ্ট্রনীতি কারোর ডিকটেশনে চলুক, এটা আমরা চাই না। এটা জনগণের অভিপ্রায়ে চলবে ইনশাআল্লাহ। গণভোট নিয়ে সংকটের সমাধান সংসদে না হলে রাজপথে হবে বলে জানান জামায়াত আমির। গভীরভাবে আস্থা রাখি, ইনশাআল্লাহ এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। জুলাই চেতনা থেকে বিএনপি সরকার মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের সঠিক সংখ্যা বের করার জন্য এবং জুলাই চেতনার ভিত্তিতে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিকেলে শাহবাগে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মচারীরা 4 মাস বেতন পাননি, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের কারণে সরকারের ক্ষমতায় বসে সকল এমপি মন্ত্রী বেতন পাচ্ছেন বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। এই 16 জুলাইতে আরো শহীদ হয়েছিল চট্টগ্রামের ওয়াসিম, ঢাকা রাজধানী সায়েন্স ল্যাবে ফয়সাল, ফারুক, সবুজ, শাহজাহান, অনেক মিলিয়ে মোট 6 দিন 6 জন এই 16 জুলাইতে সেদিন শাহাদাত বরণ করেছিল। সারা দেশ অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। গুলি, নির্মমভাবে আহত, হত্যাকাণ্ডের ঘটনা একের পর এক আগে পরে ঘটেই চলেছিল। শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে চায় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, তদন্ত করে জুলাই যোদ্ধাদের তালিকা থেকে ভুয়াদের বাদ দেওয়ার পাশাপাশি বাদ পড়াদের যুক্ত করা হবে। এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলন ইস্যুতে পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় একটি মহল বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইউসুফ আলী রিপোর্ট। সচিবালয়ে নিজ সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অন্যান্য কিছু মিটিংয়ে যেতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই বিপ্লবে গণহত্যার দায়ে ব্যক্তির পাশাপাশি অভিযুক্ত দলেরও বিচার করা হবে। মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং যুদ্ধ অপরাধ, এই 3টা বিষয়ে আগে ব্যক্তির বিচার করা যেত, এখন সংগঠনেরও বিচার করা যাবে। তো যেহেতু আমরা মনে করি, দেশবাসী মনে করে আওয়ামী লীগ দল হিসাবে এই গণহত্যার জন্য দায়ী, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, সুতরাং তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালিত হচ্ছে এবং তদন্ত শেষে অভিযোগ দায়ের হলে আইসিটি কোর্টে সেটার বিচার শুরু হবে।
সালাউদ্দিন বলেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা জীবন বাজি রেখেছে তাদের মধ্য থেকে বাদ পড়াদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। জাতিসংঘের রিপোর্ট অনুসারে 1400-র মতো শহীদ এর তালিকা তারা পেয়েছেন, হদিশ পেয়েছেন, কিন্তু আমাদের জানা মতে সেটা 2000-এর বেশি হতে পারে। কিন্তু ওই যে স্বৈরাচারী আমলের শেষ দিকে, পতনের আগে, তারা হাসপাতাল থেকে নথিপত্র গায়েব করে দিয়েছে, অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট দিতে দেয় নাই, অনেক ক্ষেত্রে লাশ গুম করে ফেলেছে, অনেক ক্ষেত্রে বেওয়ারিশ হিসেবে দাফন করেছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় অভিযোগের ভিত্তিতে অনেক ক্ষেত্রে এই তালিকাগুলো করা হয়েছে, তো তারাও বেশি তদন্ত করার সুযোগ হয়তো তখন পায়নি। কবর খুঁজে পাওয়া যাচ্ছে আর কি, গণকবরের মতো, সেখানে ডিএনএ টেস্টের মাধ্যমে যদি এটা উদ্ঘাটিত হয় তখন স্বাভাবিকভাবে শহীদের সংখ্যা বাড়বে। নতুন আইন পাশ হওয়ায় মাদক নির্মূল অনেকটা সহজ হবে বলেও দাবি করেন তিনি। মাদক বিরোধী অভিযানের ব্যাপারে আমরা জিরো টলারেন্স, ডগ স্কোয়াড বাহিনী রেডি করা অল্প কয়েকটা দিন সময় লাগবে, এগুলো আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই নামব। তবে এখন আইনটা যেহেতু গ্যাজেট হওয়ার সাথে সাথে কার্যকর হয়েছে, এ বিষয়ে মামলা হবে। এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয়, তবে এই বিভাজন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর স্বামীবাগে রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, একটি বিশেষ অপশক্তি 1971 থেকেই বারবার আঘাত করে আসছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবেও জানান তিনি। উন্নয়নের জন্য, তাদের আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাব। আমরা সেই কথাই বলতে চাই যে আমরা ধর্মীয়ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না, আমরা সকলকে নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। দুর্ভাগ্য আমাদের, আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যখন একসাথে যুদ্ধ করে, লড়াই করে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম, সেই যে বোধ, সে বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। গণ অভ্যুত্থান দেশের সব রাজনৈতিক দলের সম্মিলিত অর্জন উল্লেখ করে গণতান্ত্রিক বাংলাদেশে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং নির্বাচনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফল উৎসবে এসব কথা বলেন তিনি। মাহদি আমিন বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিএনপির সময় দেশের গণমাধ্যম সবচেয়ে বেশি বাক স্বাধীনতা ভোগ করেছে বলেও মন্তব্য করেন মাহদি আমিন। এই গণঅভ্যুত্থান বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের, প্রতিটি পেশার মানুষের এবং অবশ্যই প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের। আজকে গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সেই বৃহত্তর ঐক্যকে আবারও ধারণ করতে চাই। অবশ্যই আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন আদর্শ, ভিন্ন মূল্যবোধ থাকবে, বা যতক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করব, যতক্ষণ পর্যন্ত আমরা দেশপ্রেমকে ধারণ করব, ততক্ষণ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থের জায়গাগুলোতে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জায়গাতে, জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা অটুট থাকব। 24শে জুলাই আন্দোলন নিয়ে কেউ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম একথা জানান। বলেন, জুলাই সংক্রান্ত 59টি মামলা তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ। পর্যায়ক্রমে প্রতিটি মামলার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে। তিনি জানান, প্রতি 15 দিন পর পর এই মামলাগুলো নিয়ে মিটিং করা হচ্ছে। এছাড়া নিরাপরাধ কাউকে হয়রানি করা হবে না বলেও জানান তিনি। একটা ইয়ে করে আসলে ধরেন মিছিলের কে কার অবস্থান বা মিছিলের ছবিটার ইয়ে কিনা, তাই এটা প্রত্যেকের শনাক্ত করতে হয়। এই ফরেন্সিক করতে এটা একটা দীর্ঘ সময় পার হচ্ছে। আমরা অত্যন্ত সিরিয়াস এই মামলাগুলোর ব্যাপারে আমরা মানে আইনের ভিতর সর্বোচ্চ
ইয়ের ভিতর থেকে আমরা চেষ্টা করতেছি মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে মামলা ডিসপোজ অফ করার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯৭১ সালের ৩০শে মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন ছিলেন অন্যতম। বিভিন্ন ঐতিহাসিক ও মামলা সংক্রান্ত বিবরণ অনুযায়ী মেজর মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। হত্যাকাণ্ডের পর মেজর জেনারেল আবুল মঞ্জুর সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তখন মেজর মোজাফফর হোসেন ও মেজর এস.এম. খালেদ পালিয়ে যেতে সক্ষম হন। মেজর মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। পরবর্তী সময়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সভা করেছেন দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা তাদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সমতলের আদিবাসী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাতীয় কনভেনশন, ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দের পরিবর্তে জাতিভিত্তিক পরিচয়ের দাবি, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আইনগতভাবে ভূমির মালিকানা প্রতিষ্ঠা, কেন্দ্রীয় কালচারাল সেন্টার প্রতিষ্ঠা, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ সুবিধা এবং বিভিন্ন প্রকল্পের নামে বা রিজার্ভ ফরেস্টের নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসতি থেকে উচ্ছেদ বন্ধের দাবি জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং তার সরকার এমন একটি দেশ গড়ে তুলতে কাজ করছেন যেখানে কোনো জাতি গোষ্ঠীর প্রতি বৈষম্য থাকবে না। সবার জন্য প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে তিনি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান। রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন রবিউল আলম রাজু এবং সাকিবুল হাসান। বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ভোর রাতে দুজন একই মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। উত্তরা জসিমউদ্দিন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ ও জড়িত বাস শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পাবনার আতাইকুলা থানা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক সহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল ৬টার দিকে ঢাকা পাবনা মহাসড়কের আতাইকুলার ছড়াডাঙ্গি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু কেয়া খাতুনের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স সাঁথিয়া উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৭:৩০টার দিকে অ্যাম্বুলেন্সটি আতাইকুলার ছড়াডাঙ্গি আলিম মডেল মাদ্রাসার সামনে পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক রাজু শেখ এবং মরদেহের সঙ্গে থাকা কেয়ার নানি বুলু খাতুন নিহত হন। জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের চেতনা অন্তরে ধারণ করতে হবে। এ চেতনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার চেতনা। সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু মুসলিম সহ সব ধর্মের মানুষের সম অধিকারের কথা বলেছেন। কৃষক কার্ড সহ রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পাবেন। হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ে তুলতে হবে বলে জানান তিনি। বাংলাদেশ থেকে গত 15 বছরে 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। হিসেব মতো দেবপ্রিয়বাবু বলেছেন 28 লক্ষ কোটি টাকা, 342 বিলিয়ন ডলার। তারা কি করত? তারা পূজার আগে বা বিভিন্ন সময় একটা মন্দিরে আগুন লাগিয়ে দিত, মন্দিরে মূর্তির হাত ভাঙত পা ভাঙত, ইচ্ছাকৃতভাবে ভাঙত। আচ্ছা, আপনাদের প্রশ্ন যদি করি, গত 2 বছরে কয়টা মন্দিরে আক্রান্ত হয়েছে বলুন তো? জুলাই চিত্রা ধারণ করেন,
ধারণ করে জুলাই চেয়েছে কি এই দেশে মানুষের অধিকার, গণতন্ত্রের অধিকার। জুলাই চেয়েছে দেশে মানুষ সবাই মিলে সম্প্রীতি থাকবে। ক্যান্টনমেন্ট সহ দেশের যেসব স্থানে সেনা অবস্থান রয়েছে সেসব স্থানে বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, বনায়ন বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কেবল গাছ লাগানো নয়, পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করারও দায়িত্ব সেনাবাহিনী গ্রহণ করে থাকে। তিনি আরও বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সেনাবাহিনী সবসময় কাজ করে যাবে। এর লক্ষ্যে রোপণ করা হবে 11 লাখ গাছ। $11 লক্ষ 35-36 হাজার বৃক্ষ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে, জলসিঁড়িতে আমরা রোপণ করব। এটা একটা অত্যন্ত মহৎ কাজ। এটা আমাদের পরিবেশ বান্ধব। এখানে অক্সিজেন জেনারেট হয়, এই গাছ থেকে অক্সিজেন জেনারেট হয় এবং পরিবেশের সুরক্ষা দেয়। তো এই জন্য এটা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা এটা পালন করে থাকি। ইনশাআল্লাহ আমরা আজকে বৃক্ষরোপণ এই অভিযান আজকে শুরু হবে এবং এটা চলতে থাকবে। সময়টা আপনাদেরকে বলা হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা সবাই এইটাকে সুন্দরভাবে পালন করব। আমি এখন বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। 2026-27 অর্থ বছরে মোট 4,527 কোটি 74 লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যা গত বছরের চেয়ে 1,542 কোটি টাকা কম। বিকেলে উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করা হয়। গত বছরের প্রস্তাবিত বাজেটের মধ্যে 4,082 কোটি টাকা পূরণ করা গেছে। নতুন অর্থ বছরের বাজেটে মশক নিধনে বরাদ্দ রাখা হয়েছে 205 কোটি 50 লক্ষ টাকা। গত বছরের তুলনায় বাজেটে এই খাতে বরাদ্দ বেড়েছে 18 কোটি 50 লাখ টাকা। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় বাজেট ধরা হয়েছে 210 কোটি টাকা। সড়ক, ফুটপাত ও মিডিয়ানে নির্মাণ ব্যয় ধরা হয়েছে 595 কোটি টাকা। এছাড়া সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার খরচ ধরা হয়েছে 294 কোটি 36 লাখ টাকা। নতুন ওয়ার্ডের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আলাদা বরাদ্দ থাকায় সিটি কর্পোরেশন বাজেট রেখেছে 19 কোটি 68 লাখ টাকা। উন্নয়ন ব্যয় সরকারি ও বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প 965 কোটি টাকা, অন্যান্য ব্যয় 7 কোটি টাকা, সমাপনী স্থিতি 427 কোটি টাকা। এই মোট 4,527 কোটি টাকার বাজেট আপনাদের সামনে উপস্থাপন করব। রাইজ টুগেদার স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল খাতের সুপার ব্র্যান্ড ওয়ালটন কেবলসের বার্ষিক ডিলার কনফারেন্স 2026। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওয়ালটন কেবলসের 3 শতাধিক ডিলার বা পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে ওয়ালটন কেবলসের মার্কেট শেয়ার বৃদ্ধি ও সুদৃঢ় করার মাধ্যমে বিক্রয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিতকল্পে বাজার গবেষণা, সময়োপযোগী বিপণন ও ব্যবসায়িক কলাকৌশল নিয়ে পরিবেশকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক। বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গলে 5 তারকা হোটেল গ্র্যান্ড সুলতানে ওয়ালটন কেবলসের বার্ষিক ডিলার কনফারেন্স 2026 এর উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম এবং পরিচালক নিশাত তাসনিম সূচি। যেহেতু দুইজনই পার্টনার